হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 9 এর সমাজ বিজ্ঞানের সোশ্যাল সায়েন্সের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার হাফ ইয়ারলি এক্সামের জন্য 2025 হবে সেটা ডিসকাস করব। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আমি কাছাড় ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্যই কভার করছি, কারণ আমার স্টুডেন্ট যারা আছে বেশিরভাগ কাছাড় ডিস্ট্রিক্টেরই। কিন্তু তোমরা যদি অন্য ডিস্ট্রিক্টের থাকো তো আমি সিলেবাস বলে দিচ্ছি। এই যেটা টপিক ডিসকাস করবো এটার মধ্যে সিলেবাস হবে তোমার ইতিহাসের, হিস্ট্রির চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, ভূগোলের 3টা চ্যাপ্টার থাকবে, প্রথম সিরিয়াল যেটা 3টা আছে চ্যাপ্টার, আর রাজনীতি একটা, আর অর্থনীতির একটা। এটা হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টের সিলেবাস তোমাদের, ঠিক আছে? তো তুমি হাইলাকান্দি বা মানে শ্রীভূমি ডিস্ট্রিক্ট বা থাকলে তো বা অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকলে তোমরা তখন দেখতে পারবে, তোমাদের জন্য এটা বেনিফিট হবে, ঠিক আছে? তো দেখো, আমরা সবাই করি এটা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি নিচ্ছি, এরপরে আমরা আরো স্যাম্পল পেপার করার চেষ্টা করবো যাতে তোমাদের এক্সামে হেল্পফুল হয়। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পরিচিত দেশ খ্রিস্টাব্দে হয়েছিল। ইংলিশটাও ইংলিশ মিডিয়াম দেখে নিও যে সেপয় মিউটিনি অলসো নোন এজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন দ্য ইয়ার। তো কত সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ? বেসিক্যালি প্রশ্নটা এটা বলছে। তো সিপাহী বিদ্রোহ বা যার অন্য নাম প্রথম স্বাধীনতা যুদ্ধ, এটা হয়েছিল 1857 সালে। তোমরা এটা জানোই যে সিপাহী বিদ্রোহ যেটা 1857 সালে হয়েছিল, আর এর 100 সাল আগে হয়েছিল পলাশী যুদ্ধ, যেটা হয়েছিল 1757। তো দুটোটা মনে রেখে নিবে, 1757 হয়েছিল পলাশী যুদ্ধ, আর সিপাহী যুদ্ধ হচ্ছে তোমার 1857, ঠিক আছে? এরপর দেখো, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা থেকে মুঘল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল? তো মুঘল সম্রাটের নামটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা টাকা ছিল, মুদ্রা ছিল, ওটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই বছরটা ছিল 1835 সাল। কি হবে? 1835 সাল, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর দেখো, 1784 খ্রিস্টাব্দের পিটসের ভারত আইন ভারতবর্ষে কয় স্তরে সরকার প্রেরণ করেছিল? তো পিটসের ভারত আইন, এটা সালটা মনে রাখিয়ে দিবে। ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে যে পিটসের ভারত আইন কোন সালে আরম্ভ হয়, তো 1784, ঠিক আছে? এটা 2 স্তরের সরকার প্রেরণ করেছিল। কয় স্তর? 2 স্তরের সরকার। এরপর দেখো, 1864 সালে প্রশাসনিক সেবার পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। তো প্রশাসনিক সেবা পরীক্ষা বা সিভিল সার্ভিস এক্সামিনেশন ইংলিশে বললে, এটা প্রথম হয়েছিলেন যেটা ভারতীয়, তার নাম ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর। কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত বয়সটা মনে রাখবে, মানে সালটা মনে রাখবে। 1864 সালে তিনি প্রথম ভারতীয় হন যিনি প্রশাসনিক সেবায় উত্তীর্ণ হন, ঠিক আছে? 1864 সালে, মনে রেখে নেবে এটাও, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, ভারতবর্ষে কে হোম রুল আন্দোলন এর সঙ্গে জড়িত ছিলেন? তো হোম রুল আন্দোলন বা হোম রুল মুভমেন্টের সঙ্গে কে জড়িত? তিনার নাম হবে অ্যানি বেসান্ট। কি হবে? অ্যানি বেসান্ট, ঠিক আছে? অ্যানি বেসান্ট, এটাকে কেউ কেউ বেসান্ত বলে, অ্যানি বেসান্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? বেসান্ট। 1916 সালে তিনি হোম রুলের সঙ্গে জড়িত, মানে আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, এটা মনে রাখবে, 1916 সালে, ঠিক আছে? অ্যানি বেসান্ট। এরপর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি হবে? আনসারটা অপশন নাম্বার বি হবে। এখানে এটা ভুল দিয়েছে, এটা স্টুডেন্টের কোশ্চেন পর আমি নিচ্ছি, তো ভুলও থাকতে পারে, আমি শুদ্ধ করে দিব, তোমরা শুনে নিবে ভালোটিকে। দেখো, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, ঠিক আছে? এটা প্রথম সভাপতি বলেছে। এরপর দেখো আর কি কোশ্চেন আছে। এরপর আছে, আধুনিক ভারতের জন্মদাতা কে? ঠিক আছে, মডার্ন ইন্ডিয়ার জন্মদাতা কে? তো এটা হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জন্মদাতা বলে জানা যায়। এরপর দেখো, হু গেভ দ্য স্লোগান ব্যাক টু বেদা? বেদে ফিরে যাও এই বাণীটা কে প্রচার করেছিলেন? তো বেদে ফিরে যাও এই কথাটা স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন। কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, মনে রাখবে। এরপর দেখো, একটা বই আছে, দ্য বুক প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, একটা বইয়ের নাম। এই বইটা কার সঙ্গে জড়িত? ঠিক আছে, বাংলাতেও তোমার এই ইংলিশটাই নামটা দিয়েছে। এই বইটা কে কার সাথে জড়িত? তো এই বইটা লিখেছিলেন তোমাদের দাদাভাই নৌরোজি, কিন্তু প্রশ্নই বলেছে কার সঙ্গে জড়িত। তো 4টা অপশনের মধ্যে এইটা হচ্ছে বেস্ট হবে। ব্রিটিশ সরকার অত্যাচার, ব্রিটিশ সরকারের যে অত্যাচার করতো তার উপর লিখেছিলেন এই বইয়ে দাদাভাই নৌরোজি লিখেছিলেন, ঠিক আছে? তো মনে রাখবে বইটা কে লিখেছিল? দাদাভাই নৌরোজি, এটা মনে রেখে নেবে এই বইটা, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এরপর দেখো, এখানে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তো এদিকে কিছু দিয়েছে, এদিকে দেখো ফ্রেন্ডস, এর আগে তোমাদেরকে আমি ইংলিশ, বিজ্ঞান, অঙ্ক এই 3টে সাবজেক্টের একটা পার্ট ভিডিও দিয়েছি, আরো আগে পার্ট পাবে, কিন্তু ওইগুলো তোমরা দেখে নিবে। আমি প্লাসটা অ্যারেঞ্জ করা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, এ আর বির সঙ্গে অ্যারেঞ্জ করবে, মিলাবে। তো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা কত সালে নির্মাণ করা হয়? এটা নির্মাণ করা হয় 1839 সালে, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কোথা থেকে কোথা পর্যন্ত আছে এটা মনে রেখে নাও, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, ঠিক আছে? এটা 1839 সালে নির্মাণ করা হয়েছিল। এটার সঙ্গে এটা মিলবে। এরপরে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা, এখানে ভুল মিলানো হয়েছে, এটা হবে না। প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা হবে তোমার এটা 1851, ঠিক আছে? 1851 হবে এই অপশনের সঙ্গে। প্রথম রেলপথ, ভারতের প্রথম রেলপথ এটা আরম্ভ হয়েছিল 1853, এটা হবে 1853, মনে রাখো। 1853, ঠিক আছে? এটা মিলে নিবে তোমরা। 1853 হয়েছিল ভারতের প্রথম রেল, ঠিক আছে? আর এটা থানের থেকে বোম্বে পর্যন্ত চলেছিল, এটা মনে রাখবে, ঠিক আছে? তো দেখো এরপরে, প্রথম
অসমের প্রথম রেলপথের নাম কি, মানে কোন সালে হয়েছিল? তো অসমের প্রথম রেলপথটা তোমাদের হয়ে যাবে 1883। এখানে উল্টো পুল্টা মিলানো আছে, তুমি জাস্ট মনে রাখো অসমের প্রথম যেটা রেলপথ হয়েছিল ফার্স্ট রেল ইন আসাম, এটা 1883 ছিল। এটা সদিয়া থেকে ডিব্রুগড় পর্যন্ত ছিল, এটাও তোমরা মনে রেখে নিবে সঙ্গে সঙ্গে। Friends, তোমরা ইতিহাস বইয়ে পেজ নাম্বার 26 দেখবে, ঠিক আছে, যারা বাংলা মিডিয়াম তাদের জন্য। এখানে লেখা আছে ইনফরমেশন যেটা আমরা পড়লাম। দেখো 1839 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে, যেটা আমরা পড়লাম 1839 খ্রিস্টাব্দে। কোথা থেকে কোথায়? কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। নাম কি রোডটার? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এরপরে দেখো এখানে একটা লাইন বলা আছে, এটা তো মনে রাখে নেবে, যে লর্ড ডালহৌসির কার্যকালে এই পথটি পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত হয়। তো কার কার্যকালে জিজ্ঞেস করতে পারে, যে এই রেলপথ যেটা হয়েছিল, মানে এই পথ, যে রেলপথ না, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা, এটা পেশোয়ার পর্যন্ত, পেশোয়ার এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এটা পর্যন্ত সম্প্রসারিত হয়, মানে রোডটা অত পর্যন্ত মানে বাড়িয়েছিল, এক্সটেন্ড করলো, সেটা লর্ড ডালহৌসির কার্যকাল, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো 1853 খ্রিস্টাব্দে মুম্বাই ও থানের মধ্যে, যেটা আমি বলছিলাম যে কোথার মধ্যে ভারতের প্রথম রেল চলেছিল, কোন সালে? 1853 খ্রিস্টাব্দে মুম্বাই ও থানের মধ্যে, ঠিক আছে। কোথায়? মুম্বাই আর থানার মধ্যে। 21 কিলোমিটার পথ। কত কিলোমিটার ছিল যেটা প্রথম রেল চলেছিল ভারতে? এটা 21 কিলোমিটার পথে চলেছিল, ঠিক আছে। এরপর দেখো আরেকটা জিনিস যেটা অসমে চলেছিল, এটা দেখো 1883 খ্রিস্টাব্দে অসমে সদিয়া থেকে ডিব্রুগড় পর্যন্ত, কোথা থেকে কোথা পর্যন্ত? সদিয়া থেকে ডিব্রুগড় পর্যন্ত চলেছিল অসমের প্রথম রেল 1853 খ্রিস্টাব্দে, রেল যোগাযোগ শুরু। এগুলো জিনিস মনে রাখবে। আরেকটা জিনিস যেটা টেলিগ্রাফ ব্যবস্থা ছিল, এটা 1839 খ্রিস্টাব্দে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে বেসরকারি ক্ষেত্রে, বেসরকারি মানে প্রাইভেট ক্ষেত্রে, ঠিক আছে, প্রাইভেট। তো বেসরকারি ক্ষেত্রে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কোথা থেকে কোথা মনে রাখো? 1839 খ্রিস্টাব্দে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা, ঠিক আছে, প্রথম টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়। তো টেলিগ্রাফ ব্যবস্থা যদিও 1839 সালে খুলেছিল, আর 1839 সাল তোমরা এখনই পেলে যে 1839 সাল টেলিগ্রাফও শুরু হয়েছিল কলকাতা ডায়মন্ডের মধ্যে বেসরকারি ক্ষেত্রে প্রথম। 1839 সালে কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। তো 1839 সালে দুইটা জিনিস মনে রাখবে তোমরা। আর এছাড়াও এই যে টেলিগ্রাফ যেটা ছিল 1839 সালে তো স্থাপন হয়েছিল, কিন্তু লর্ড ডালহৌসি এই যে টেলিগ্রাফ ব্যবস্থা, এটা 1851 খ্রিস্টাব্দে সরকারি নিয়ন্ত্রণে এড়ে কলকাতা এবং আগ্রার মধ্যে টেলিগ্রাফটি সম্প্রসারণ করেছিলেন। তো 1851 তোমাকে টেলিগ্রাফের সঙ্গে লিঙ্ক করতে আছে, 1839 লিঙ্ক করতে আছে, দুইটা। তো তোমরা যখন একটা অপশন দেখেছিলাম আমরা এখানে, আমি কেন দেখালাম তোমাকে, যাতে তোমরা কনফিউজ না হও, কারণ এখানে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা 1800, মানে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা তোমাকে 1851 মিলাতে হচ্ছে। অ্যাকচুয়ালি 1839 থাকলে শুদ্ধ হতো, 39 এখানে আছেও, কিন্তু 39 এর সঙ্গে আমি যেহেতু গ্র্যান্ড ট্রাঙ্ক মিলিয়ে, মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মিলিয়ে নিয়েছি, তো একটার সঙ্গে দুইটা অপশন মিলানো যাবে না, এর জন্য আমরা এখানে টেলিগ্রাফ ব্যবস্থাটা 1851 মিলিয়ে নিলাম, ঠিক আছে। কারণ আমরা টেলিগ্রাফ পেয়েছিলাম দুইটা সাল, এখন তোমাকে বইয়ে দেখালাম, একটা 1839, একটা 1851, তো এটা 51টার সঙ্গে মিলছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, কেন হয়তো আমি বিস্তার করে বললাম। এখন দেখো নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। এখানে বিবেচনা করতে বলছে, মানে কোনটা শুদ্ধ ভুল কোনটা এটা হবে। তো বলছে দেখো এখানে 4টা অপশন আছে, 1 2 3 4, এরপর দিয়ে বলছে নিচে দেওয়া উপরে দেওয়া কোন বাক্যগুলো শুদ্ধ, মানে 4টার মধ্যে কোনটা শুদ্ধ, এরপর তারা অপশন দিয়েছে নিচে, ঠিক আছে। তো পড়ি প্রথম, বলছে প্রথম পর্তুগিজ গভর্নর জেনারেল ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেডিয়া। এটা তোমাদের বইয়ে যদিও দেওয়া নাই, তো এখন এটা আমি বলছি না, এটা অ্যাকচুয়ালি শুদ্ধ আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই নামটা। এরপরে পর্তুগিজরা কালিকটে প্রথম কারখানা স্থাপন করেছিল। তো কালিকট বন্দরে কি ওরা প্রথম স্থাপনা করেছিল নাকি? তো এটা ওরা প্রথম কালিকট বন্দরেই এসেছিল, ঠিক আছে, ভারতে যখন এসেছিল ওরা, তো কালিকট বন্দরেই প্রথম এসেছিল, এটাও ঠিক কথা অ্যাকচুয়ালি, এটা হতে পারে। দেখো এরপর এটাও ঠিক আছে। এরপর দেখো গোয়া পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল এবং এরা কোচিনে প্রতিস্থাপিত হয়েছিল, এবং এরপরে এটি কোচিনে। তো পর্তুগিজদের প্রথম রাজধানী বলেছে তারা গোয়া, এরপর এটা গোয়া থেকে কোচিনে যায়, এটা ভুল আছে, কারণ পর্তুগিজের প্রথম রাজধানী কোচিনে ছিল, গোয়াতে না, এটা তো ভুল আছে। এরপরে ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে 1899 সালে পৌঁছেছিলেন, এটাও ভুল, এটা 1498 সালে। তোমরা জানো ভাস্কো ডা গামা 1498 সালে পৌঁছেছিলেন, এটা ভুল। এবার লাস্টের দুইটা ভুল আছে, প্রথম দুইটা বইয়ে না দেওয়া থাকলেও, মানে এটা দেওয়া আছে বইয়ে, এটা দেওয়া নাই, কিন্তু না জানলেও আমরা যেহেতু অপশন দেখছি, যে এখানে অপশন দেখে তোমরা আইডিয়া লাগাতে পারো, সব অপশনে দুইটা দুইটা শুদ্ধ দিয়েছে, ঠিক আছে, সব অপশনে দুইটা দুইটা। তো অপশন নাম্বার বিটা কারেক্ট হবে, ঠিক আছে, না অপশন বি না, সরি, অপশন 1টা কারেক্ট হবে, 1 এবং 2, কারণ প্রথম দুইটা শুদ্ধ ছিল, প্রথম দুইটা পরের দুটো ভুল ছিল, আমাকে প্রশ্নে শুদ্ধটা বার করতে বলেছিল কোনটা, ঠিক আছে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট। এরপর দেখো ক অংশের সঙ্গে খ অংশ মিলাও, আবার তোমাকে মিলানি আছে এই অংশের সঙ্গে। দেখো এটা রাজনীতি পার্টের থেকে প্রশ্ন আসছে, বলছে শিবসেনা, শিবসেনা তোমরা জানো এটা মহারাষ্ট্রের দল, তো মহারাষ্ট্রের সঙ্গে মিলবে। আকালি দল পাঞ্জাবের দল, ডিএমকে এটা তামিলনাড়ু, ঠিক আছে, আর তেলেগু দেশম পার্টি যেটা অন্ধ্রপ্রদেশের পার্টি। তো এটা তোমরা এরপরে কোডিং ডিকোডিং তোমরা নিজেই মেলাতে পারবে, ঠিক আছে, যে ওয়ানের সঙ্গে কোনটা মিলছে তোমরা দেখে সুন্দরভাবে বেছে নিবে। এটা তোমাকে আমি ইংলিশ বা ওইগুলোতেও বলেছিলাম কিভাবে মিলাতে হয়, ঠিক আছে, কিভাবে দেখতে হয়।
সময় বাঁচাতে হয় পরীক্ষায়। দেখো ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তো ফার্স্ট নিউজ পেপারের নাম কি ভারতবর্ষে প্রকাশিত? এটার নাম হবে বেঙ্গল গেজেট। কি হবে? বেঙ্গল গেজেট। এটা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটাও তোমরা সঙ্গে মনে রাখতে পারো, 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। ঠিক আছে, সাল যদি মনে রাখতে পারো তোমরা লিখে নিও খাতায় লিখবার জন্য, বাকি এটা তোমার রাখবে আরামসে। এরপর দেখো এই উপন্যাসটি আধুনিক বাঙালি দেশপ্রেমের বাইবেল বলে উল্লেখ করা হয়। এটি কোন উপন্যাস? তো এটাকে বাঙালি দেশপ্রেমের বাইবেল বলে বলা হয়। এটাকে কোন উপন্যাস নাম কি? এটা হবে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটিকে আধুনিক বাঙালি দেশপ্রেমের বাইবেল বলে উল্লেখ করা হয়। এটা আনন্দমঠ, যেটা এটা আনন্দমঠ কাগজে এই জিনিসটা মানে পত্রিকাটা প্রকাশ পায় 1882 সালে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে আনন্দমঠের সঙ্গে, যে আমরা যেটা জাতীয় গান যেটা গাই, ঠিক আছে, জাতীয় সঙ্গীত না, জাতীয় গান যেটা বন্দে মাতরম, ঠিক আছে, জাতীয় সঙ্গীত তো জনগণমন, জাতীয় গান যেটা বন্দে মাতরম, এটাও প্রথমবার আনন্দমঠ পত্রিকায় প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, এটাও তোমরা সঙ্গে সঙ্গে মনে রেখে নিবে। আনন্দমঠ পত্রিকার রচয়িতাকে অরবিন্দ ঘোষ, এটাও তোমরা মনে রাখতে পারো সঙ্গে সঙ্গে। এরপর দেখো এখানে 1833-এর ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য ছিল। এখানে 4টা লক্ষ্য দিয়েছে, কোনটা শুদ্ধ বলেছে ABCD। ঠিক আছে, তো দেখো ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতীয় যোগ্যতা নির্ধারণ করা, এটা হবে না ভারত এবং ইংল্যান্ডে একসময় প্রশাসনিক পরীক্ষা। তোমাকে এই যে 1833-এর ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য ছিল, এটা দেখাবার আগে তোমাকে বই থেকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এই জিনিসটা, তখন তোমরা শুদ্ধ নিজেই বার করতে পারবে অপশন পড়ে। তো চলো বই দেখে নিই। দেখো ফ্রেন্ডস, ইতিহাস বইয়ে পেজ নাম্বার 18 তোমরা পাবে 1833 খ্রিস্টাব্দের সনদ ভারতীয় লোকদের প্রশাসনের উচ্চ পদে আসীন করার ক্ষেত্রে সম্মত জানিয়েছিল। এর মানে প্রশাসনে ভারতের মানুষরা যাতে উচ্চ পদে হাই কোনো পোস্টে যায়, এটা সম্মত জানিয়েছিল। আইনটি ভারতীয়দের প্রশাসনিক সেবার পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল, যে কার কি যোগ্যতা হবে এটা নির্ধারণ করবে এই 1833 সালের সনদ। ঠিক আছে, এরপরে কোম্পানির ডিরেক্টরদের বিরোধিতার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। অবশ্যই আইনটি ভারতীয়দের প্রতি উদার মনোভাবকে ইংরেজ শাসকের সম্পূর্ণ অবজ্ঞা করতে পারছিল না। ঠিক আছে, এইগুলো পয়েন্ট তোমরা পড়ে নিবে। এখন এখান থেকে দেখো কোন অপশনটা কারেক্ট হবে। তুমি একটু যেটা পড়েছো, তো 1833-এর ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য কি ছিল? বলছে ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতের যোগ্যতা নির্ধারণ। হ্যাঁ, তোমরা যোগ্যতার বিষয়ে একটা পেয়েছিলে, তো এটাই কারেক্ট হবে। এরপরে দেখো ভারত এবং ইংল্যান্ডে এক সময় প্রশাসনিক, এটা আমরা পাইনি। ভারতের জন্য প্রশাসনিক পদ সংরক্ষিত রাখা, পদ না উচ্চ পদে আসেন কিছু ছিল, এটা হবে না। ভারতের জাতীয় পর্যায়ে উন্মুক্ত প্রশাসনিক, এটাও ছিল না। মানে আনসার নাম্বার 1টাই তোমার এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতের যোগ্যতা নির্ধারণ করা। এখন পরীক্ষায় তোমাদের 1833 খ্রিস্টাব্দের সনদ চলে আসছে। যদি বাই চান্স পরীক্ষায় তোমাদের এর নিচে আরেকটা সনদ দেখো, 1853 খ্রিস্টাব্দের সনদ আছে, এটাও আসলে তোমরা এই বিষয়ে একটু পড়ে নিবে, যে প্রশাসন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছিল। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে যে কোন সনদ প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছিল? 1853 খ্রিস্টাব্দের সনদ। বাকি তোমরা একটু এখান থেকে পড়তে পারো। ঠিক আছে, এখন দেখো নেক্সট কোশ্চেন আসি। The book An Essay on the Nature and Significance of Economic Science was written by, মানে An Essay on the Nature, এই বইটা কার লেখা, এই গ্রন্থটি কার লেখা? তো দেখো এর আনসার হবে লায়নেল রবিন্স। ঠিক আছে, আনসার কি হবে মনে রাখবে, লায়নেল রবিন্স। দেখো অর্থনীতি বইয়ে তোমাদের কিছু ইম্পর্টেন্ট বই আছে, ওইগুলো তোমরা দেখে নিবে। তো চলো আমরা বইয়ে দেখে দিচ্ছি যাতে এক্সামে আসলে তোমরা করতে পারো। দেখো অর্থনীতি বইয়ের পেজ নাম্বার 28-এ তোমরা পাবে যে এই যে আছে এখানে যে এন এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। তো এইটা 1776 সালে প্রকাশিত। এটা কে করেছিল? আদাম স্মিথ। আদাম স্মিথের প্রকাশিত গ্রন্থটার নাম কি জিজ্ঞেস করে এইটা হবে। ঠিক আছে, এটা এমনি ইম্পর্টেন্ট আছে, তোমাকে শিখতেই হবে। ঠিক আছে, এটা বা MCQ থাকলে তোমাদের তো আর অপশন MCQ থাকবে, ডাইরেক্ট তোমরা নামটা পড়ে যাই কার সঙ্গে লিঙ্ক করবে, আদাম স্মিথ। ঠিক আছে, এছাড়াও এখানে দেখো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা একটা আছে। এটা কে প্রকাশিত গ্রন্থকে? এটা হবে আলফ্রেড মার্সেল। তো আলফ্রেড মার্সেলের প্রকাশিত গ্রন্থের নাম প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এগুলো ছোট আছে, আরামসে মনে রাখা যাবে, তোমরা ভালো টিকে পড়ে নিবে এগুলা। এরপরে এখন যেটা আমরা ছিল প্রশ্ন, এটা ছিল An Essay on the, এটা কে লিখেছিল? আমি বলেছিলাম লায়নেল রবিন্স। ভালো টিকে দেখো, An Essay on the Nature and Significance of Economic Science, এটা লায়নেল রবিন্স লিখেছিল, যেটা আমরা উত্তর দেখালাম। ঠিক আছে, তো এগুলা কিছু বই ছিল যেটা তোমাদের মানে জানাটা দরকার হয়, তো তোমরা দেখে নিও। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন। স্যামুয়েলসন এবং নর্ডহাস দুটি ধারণাকে যোগ করে অর্থনীতির সংজ্ঞা প্রস্তুত করেছিলেন। নিচে দেওয়া তালিকা থেকে শুদ্ধ বিকল্পটি বেছে নাও। তো শুদ্ধ বিকল্পটা বেছবো। দেখো স্যামুয়েলসন এবং নর্ডহাস কোন দুটি ধারণার উপর অর্থনীতির সংজ্ঞা দিয়েছিলেন? তো আনসারটা হবে, তোমরা যদি তোমাকে বইয়ে প্রথম দেখিয়ে দিই, যেখানে আমরা এখন পড়ছিলাম একটু আগে। তো দেখো স্যামুয়েলসন এবং পেজ নাম্বার 29-এ পাবে অর্থনীতি বইয়ে, স্যামুয়েলসন এবং নর্ডহাস দুষ্প্রাপ্যতা ধারণাটার সঙ্গে দক্ষতা ধারণাটাকে যোগ করে, মানে দুইটা ধারণা, কোনটা একটা দুষ্প্রাপ্যতা, একটা দক্ষতা, এটা নিয়ে অর্থনীতির সংজ্ঞা দিচ্ছিলেন। দেখো দুষ্প্রাপ্যতা আর দক্ষতা কোন জায়গাতে আছে? দুষ্প্রাপ্যতা এখানে আছে, ইংলিশে স্কারসিটি, আর দক্ষতা মানে এফিসিয়েন্সি। তো অপশন 1 আর 3 হবে, বাকিগুলো নেই। ঠিক আছে, 1 আর 3, তো কোন অপশন 1 আর 3 হিসাবে? দেখো 1 আর 3 এই অপশনে আছে। ঠিক আছে, সি নাম্বারটা কারেক্ট হবে।
ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো? ভালো যদি ভিডিও পাও কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিবে ফ্রেন্ডস। অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে, অনেক সময় দিতে হয়, ঠিক আছে? তো তোমরা কাইন্ডলি একটু অ্যাপ্রিসিয়েট করবে ভিডিওটা লাইক করে। এখন দেখো নেক্সট, নিচের কোন দেশটিতে একদলীয় ব্যবস্থা রয়েছে? মানে একটাই পার্টি যেরকম আছে এটা শাসন করে, যেরকম ভারতে যেরকম বিজেপি, কংগ্রেস, অন্যান্য পার্টি, তো ওই দেশে একটাই পার্টি। এটা হচ্ছে চায়না, চায়নায় এক দেশীয় পার্টি, ঠিক আছে? ইন্ডিয়ায় বহুদলীয় পার্টি হয়, বহুদলীয়। পাকিস্তানে বহুদলীয়। ইউএসএ যেটা, এটা দ্বিদলীয়, দুইটাই দল। আর আমেরিকা ইউএসএ একই জিনিস, বা ব্রিটেন থাকলেও, ঠিক আছে, ব্রিটেন, ইংল্যান্ড এগুলো তো দ্বিদলীয় আছে, মনে রাখবে। তারপর দেখো নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে আয়ন কণা রয়েছে? হুইচ অফ দ্য লেয়ার অফ অ্যাটমসফিয়ার কন্টেন আয়ন পার্টিকেল? তো আয়ন যেটা আছে এটা তোমাদের হয়ে যাবে থার্মোস্ফিয়ার, ঠিক আছে? এটা এক্সাম্পল ভুল আছে, এটা থার্মোস্ফিয়ার হবে। থার্মোস্ফিয়ারে তোমাদের আয়ন কণা আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। আয়ন কণা থার্মোস্ফিয়ার স্তরে, ঠিক আছে? এরপর দেখো, উপনদী সহ নদী দ্বারা নিষ্কাশন করা এলাকাকে ড্যাশ বলে? তো যেটা নদী দ্বারা নিষ্কাশন করে উপনদীও এইটার মধ্যে বয়ে নিয়ে আসে, ঠিক আছে? উপনদী মানে ছোট ছোট নদীগুলো যেটা নদীতে পড়ে, এটা তো নিষ্কাশন করা এলাকাকে ড্যাশ বলে? এটাকে নদী অববাহিকা বলে। এর মানে আনসার নাম্বার সি হবে, ঠিক আছে? বেসিন, রিভার বেসিন বা নদী অববাহিকা। তো তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে নদী অববাহিকা কি, তখন তুমি এই সংজ্ঞাটা লিখলে হবে। অবশ্য বইয়ে অববাহিকার সংজ্ঞা অন্য আছে, তোমরা এটা ছোট আছে, এটাও লিখে শিখতে পারো, অববাহিকা, ঠিক আছে? এরপর দেখো, নদীর ঢাল বা গড়ান সমতলের দিকে কমে আসলে এর মধ্যে কোন অবস্থাটি পূর্ণ হবে? নদীর যেটা ঢাল যখন উপর থেকে নিচে আসে নদীটা, ঠিক আছে, কি হলো, তার ঢাল বা গড়ানটা কমে গেল, তখন কি হবে? তখন অসুবিধা হবে তার জল যাতে, ঠিক আছে? তো কোন অবস্থাটি পূর্ণ হবে? তো দেখো চারটা অপশনের মধ্যে তোমাদের এটা একটু কঠিন লেভেলের প্রশ্ন আছে, একটু বুঝতে হবে এটা, ঠিক আছে? দেখো এটা হবে, এখানে আমার মনে হয় প্রশ্নটা, আমিও 100% শিওর নাই প্রশ্নটা, এটা হবে জলের জলের বেগ বেড়ে যায় এবং কিন্তু জলের আয়তন কমে যায়, ঠিক আছে? জলের বেগ বেড়ে যায় কিন্তু জলের আয়তন কমে যায়, এটা হবে। মানে জলের আয়তন মানে জল বেশি আটবে না, কারণ সমতল তো জল যেতে পারবে না, কিন্তু যখন খাড়া আছে নিচের দিকে তখন তো স্পিডে জলটা আসবে, তো জলের বেগ বেড়ে যায় কিন্তু আয়তন কমে যায়, ঠিক আছে? জায়গাটা কমে যায়, বালু এগুলো ধুয়ে নিয়ে আসে, ঠিক আছে, যখন ঢালান থেকে আসলো। তো দেখো এরপরটা, বিশ্বের উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য কত? তো উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য হবে 0.5 নিযুত কিলোমিটার। এখানে মিলিয়ন কিলোমিটার দিচ্ছে, বা তোমরা 0.5 নিযুত কিলোমিটার বইয়ে লেখা আছে, এটা মনে রাখতে পারো। উপকূল রেখার দৈর্ঘ্য, পৃথিবীর বা বিশ্বের উপকূল রেখা একই জিনিস। এরপর দেখো, পৃথিবীর ড্যাশ কারণে কোরিওলিস বল হয়? তো কোরিওলিস বল কাকে বলে, এটাও একটা প্রশ্ন আছে তোমাদের ভূগোলের 2 নম্বর চ্যাপ্টারে, ওইটাও শিখতে পারো। তো কোরিও বল কার ফলে হয়? রোটেশন বা আবর্তন গতি, আবর্তন মানে গোল গোল ঘোরা, ঠিক আছে, আবর্তন গতি। তো আবর্তন গতির ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়। এরপর দেখো, কোন দুটি গ্যাস মিলে বায়ুমণ্ডলে 99% গঠিত হয়? তো দেখো ফ্রেন্ডস, 99% দুইটাই গ্যাস আছে। একটা হচ্ছে নাইট্রোজেন, যেটা তোমার প্রায় 78.08 আই থিঙ্ক 08% এরকম আছে কিছু। আর আরেকটা আছে কার্বন ডাইঅক্সাইড, যেটা তোমার 20.94% আছে, ঠিক আছে? তো এই দুইটা গ্যাস মিলে তোমরা যোগ করবে তো 78 আর 20 হয়ে যাবে 98, আর 94 আর 8 করবে তো 9, আরো 1 হয়ে যাবে, মানে 99%, ঠিক আছে? 90% নাইট্রোজেন, মানে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটা মিলে, যেখানে নাইট্রোজেন 78.08 আর অক্সিজেন 20.94%। বাকি গ্যাসগুলো যেমন কার্বন, অক্সিজেন, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে? এখানে তো নাইট্রোজেন আর অক্সিজেন বললাম, কার্বন ডাইঅক্সাইড ধরে নাও 0.036% সামথিং, ঠিক আছে? তো এগুলো কম আছে, ঠিক আছে? 100% মধ্যে 99% এই দুটাই গ্যাস, নাইট্রোজেন অক্সিজেন। এরপর দেখো, নিচের কোনটি বাতাসের বেগ সবচেয়ে বেশি? তো কোন বাতাসের বেগ সবচেয়ে বেশি? তোমাদের বাতাসের বেগ একটা বইয়ের লিস্ট আছে যেটা নোটের মধ্যে দিয়েছে, তো ওই লিস্টের হিসাবে কিন্তু হারিকেন হবে, কারণ এটা 64 সামথিং আছে। কিন্তু এখানে টর্নেডো যেহেতু অপশন দেওয়া আছে, তো টর্নেডো যেটা হয় সবচেয়ে স্পিডে হয়, ঠিক আছে? টর্নেডো, এটা আমেরিকা আমেরিকা এইগুলাতে বেশি দেখা যায় টর্নেডো, ঠিক আছে? বাইরে বিদেশে, জাপান ওখানে তো টর্নেডো সমুদ্র থেকে উঠে আসতে পারে, খুব জোরে বাতাস আসে। দেখো নেক্সট, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়েছিল? তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1952 সালে হয়েছিল, এটা তোমরা মনে রাখবে, 1952 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। এরপরে দেখো, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিষ্ঠা হওয়ার সাল হিসাবে ক্রমান্বয়ে সাজিয়ে লিখো। তো ক্রমান্বয়ে সাজাবো, 4টা দল দিয়েছে, সিরিয়ালটা সাজাবো, নিচে অপশনগুলো দেখো, সিরিয়াল দিয়েছে মানে উল্টাপাল্টা দিয়েছে, কোনটা সিরিয়াল হবে? তো প্রশ্ন পড়ে বুঝতে হবে যে তাদের প্রতিষ্ঠা হওয়ার সাল হিসাবে, মানে যেটা আগে প্রতিষ্ঠা এটা আগে বসাবো, যেটা পরে প্রতিষ্ঠা এটা পরে। তো দেখো এখানে সবচেয়ে দলগুলো দেখবে যে সবচেয়ে পুরানো দল কে? আইএনসি। আইএনসি মানে কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস পার্টি 1885 সালে হয়েছিল। কত সালে? এটা হবে 1885 সালে। তো এটা আগে। প্রথম সালগুলো লিখে নিবে, এরপর সাজাতে পারবে। এরপরে দেখো, সিপিআই। সিপিআই সাম্যবাদী দল। সিপিআই মানে কি? সাম্যবাদী দল। তো এটা হয়েছিল তোমাদের 1924 সালে। এরপরে বিজেপি। বিজেপি এটা প্রায় 1980 সালের কিনারে হয়েছিল, ঠিক আছে? মোর্চা সরকার 1977 সালে হয়েছিল, তো এর 3 বছর পরে এটা হয়েছিল, মানে ভারতীয় জনসংঘ যাকে বলা হতো, এটাই বিজেপি
মানে পড়ে গিয়ে হয়েছিল। আর বিএসপি যেটা হবে এটা তোমাদের 1984 সালে হয়েছিল, ঠিক আছে, 1984 সালে। এবং সাজাবো, কারণ প্রশ্ন বলেছিল দলগুলোকে তাদের প্রতিষ্ঠা হওয়ার সাল হিসাবে, তো সাল তো আমি লিখে ফেলেছি, তো সবচেয়ে আগে যেটা এটা আগে লিখবো 1885 কংগ্রেস, এটা 3 নম্বর আছে, তো 3 নম্বর কোন অপশনে আছে আগে দেখো, এটাতে 1 আছে, এটা 2 আছে, এই দুটো অপশন কাটা, 3 এই দুটো আছে, মানে এই দুটো হতে পারে। 3 পরে কোন অপশন আছে 1885 পরে, এরপরে 1885 পরে কোনটা আসবে 1924 আসবে, কারণ এটা আগে আছে, ঠিক আছে। তো 3 পরে 4, 3 পরে 4 কোন অপশনে দুটোতে আছে। এরপর দেখো আরেকটা বিজেপি এর পরে, কারণ এটা লাস্টে আসবে 2, তো 3 4 2 2 কোন অপশন এটা আছে, মানে অপশন নাম্বার ডি কারেক্ট হবে এখানে, ঠিক আছে, ডিটা। এরপর দেখো নিম্নলিখিত কোনটি মহামারী বিদ্রোহ, দেখো এটা আগে বলে দিচ্ছি, এটা অন্য ডিস্ট্রিক্টের থাকলে তোমাদের জন্য দেখতে পারো, কারণ কাছাড় ডিস্ট্রিক্টে তো এইবারই ইতিহাসের 2টাই চ্যাপ্টার আছে, এটা 3 নম্বর ইতিহাসের চ্যাপ্টার প্রশ্ন বলছে, তো এটার উত্তর আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, বেশি ডিসকাস করবো না, অন্য ডিস্ট্রিক্ট আমরা দেখে নেব। নিম্নলিখিত কোনটি মহামারী বিদ্রোহের সময়কাল, মহামারী বিদ্রোহ হয়েছিল 1769 থেকে 1805 সাল পর্যন্ত, ঠিক আছে। তো এটা হবে লক্ষ্মী সিংহের আমলে মহামারী বিদ্রোহ শুরু হয়েছিল, আর শেষ হয়েছিল কমলেশ্বর সিংহের আমলে, এটা বলে দিলাম। এরপর দেখো অসমের লবণ কোথায় উৎপাদিত হয়, অসমের লবণ সদিয়া এবং নাগা পাহাড়ে উৎপন্ন হয়। এরপর দেখো এটা ভূগোলের প্রশ্ন আছে, মানে অর্থনীতির প্রশ্ন, সীমিত সম্পদকে ব্যবহার করাই অর্থনীতির মূল বিষয়, অর্থনীতির মূল বিষয় যে সীমিত সম্পদকে আমি সীমিতভাবে ব্যবহার করব, এটা ঠিক নাকি? হ্যাঁ এটা ঠিক আছে, সীমিতভাবে আমরা এমন হিসাবে ব্যবহার করবো যেন ভবিষ্যতের জন্য মানুষকেও রেখে যেতে পারি আমরা সীমিত রূপে, ঠিক আছে। এরপর দেখো সীমিত সম্পদকে দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্য দিয়ে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়, অর্থনীতির মূল বিষয় কি এটাই, না এটা ভুল হবে, ঠিক আছে, যে সীমিত সম্পদকে দক্ষতা ব্যবহারের মধ্যে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়। না এটা শুদ্ধ হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, সীমিত সম্পদকে দক্ষতা ব্যবহারের মধ্যে সমাজ গড়াই অর্থনীতি, এটা ঠিক হবে। তো দুটোটাই ঠিক হবে, মানে বোথ উক্তি এবং দুটোই শুদ্ধ, ঠিক আছে, এটা হবে বোথ এ এন্ড বি আর শুদ্ধ এন্ড আর ইজ দ্য কারেক্ট সলিউশন, মানে অপশন নাম্বার সিটা এখানে কারেক্ট হবে, অপশন নাম্বার সিটা হবে, ঠিক আছে। দেখো এখানে বলছে উক্তি উ এবং কারণ ক, মানে উক্তিটা আছে, ঠিক আছে, প্রথমটা, আর এটা ক, এই দুটোটা শুদ্ধ, এবং ক উ এর উক্ত শুদ্ধ বিশ্লেষণ, আরেকটা আছে যে দুটোটা শুদ্ধ কিন্তু শুদ্ধ বিশ্লেষণ নয়, তো শুদ্ধ বিশ্লেষণ যেটা এটা হবে, ঠিক আছে। এরপরে দেখো নিচে দেওয়া কোনটি মাথাপিছু আয় গণনা করার সঠিক সূত্র, তো মাথাপিছু আয় গণনার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মাথাপিছু আয় সমান রাষ্ট্রীয় আয় বাই দেশের মোট জনসংখ্যা, সূত্রটা মনে রেখে নাও, ঠিক আছে, এটাই হবে। এরপর দেখো 32 নম্বর, এখানে একটা ছবি দিয়েছে, আর ছবি দিয়ে বলছে যে এটাতে কি বোঝাচ্ছে, তো এটা দেখো এক হাতে মাছ দিচ্ছে, এক হাতে আরো কিছু পুটলি না কি একটা নিচ্ছে, তো এটা হয় বিনিময় প্রথা, বিনিময় মানে জিনিস দিয়ে জিনিসের পরিবর্তে জিনিস, আগে কি থাকতো বিনিময় প্রথা ছিল আগের সময়, তখন টাকা দিয়ে মানুষ কিছু কিনতো না, একটা জিনিসের বদলে আরেকটা জিনিস, ঠিক আছে, তো এটা বিনিময় প্রথা। দেখো এরপরে সমুদ্রের তলায় ফলক বিবর্তনের কারণে এক ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়, তরঙ্গটির নাম লিখো, তো এই তরঙ্গটার নাম হবে সুনামি, কি হবে সুনামি, তো সুনামি কাকে বলে তোমরা এখান থেকে শিখতে পারো, বা তোমাদের ভূগোল বইয়ে 1 নম্বর চ্যাপ্টারে সুনামি কি এটা দেওয়া আছে, তোমরা যেটা সুবিধা এটা শিখে নিও, সুনামির সংখ্যাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই লাইনটাও তোমরা লিখে শিখতে পারো যে এই তরঙ্গটির নাম হলো সুনামি, ঠিক আছে, পুরোটা লিখে। এরপর দেখো বিষুবরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত অবস্থিত চাপ বলয়গুলোর কোন ক্রমটি শুদ্ধ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখে নিবে। তো বিষুবরেখা থেকে মেরু অঞ্চল পর্যন্ত চাপের বলয়ের যেটা ক্রম, শুদ্ধ ক্রম, এটা হবে সবচেয়ে প্রথম আসবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা আমি তোমাকে বইয়ে দেখে দিচ্ছি, এরপরে তোমরা অপশন দেখো। দেখো ভূগোল বইয়ে পেজ নাম্বার 31 তোমরা পেয়ে যাবে। দেখো বায়ুমণ্ডলের চাপের তারা পৃথিবী পৃষ্ঠে প্রথম 4টি চাপ বলয় বা চাপমণ্ডল আছে, তো কয়টা চাপ বলয় আছে, ঠিক আছে, বা চাপমণ্ডল 4টা, এটা কি নিরক্ষীয় নিম্নচাপ বল একটা প্রথম, এরপরে উপক্রান্তীয় উচ্চচাপ বল সেকেন্ড, উপমেরুদেশীয় নিম্নচাপ বলয় থার্ড, আর মেরুদেশীয় উচ্চচাপ বলয় ফোর্থ। তো তোমরা সিরিয়ালটা ভালোভাবে মনে রেখে নিবে, এর হিসাবে তোমরা দেখবে, তো প্রথম নিরক্ষীয়, এরপরে উপক্রান্তীয়, এরপরে উপমেরুদেশীয়, এরপরে মেরুদেশীয়, তোমরা দেখবো তো তোমরা এই সেকেন্ড অপশনটা ঠিক পাবে, ঠিক আছে, সেকেন্ড অপশন যেটা দেওয়া আছে এখানে, প্রথম নিরক্ষীয়, এরপরে উপক্রান্তীয়, এরপরে উপমেরুদেশীয়, আর এরপরে মেরুদেশীয়, ঠিক আছে, তো এই অপশনটা কারেক্ট হবে, তোমাদের অপশন বিটা কারেক্ট হবে এখানে, ঠিক আছে, বাকি সবগুলো উল্টো পুল্টো দেওয়া আছে, সবচেয়ে কারেক্ট হচ্ছে বি নাম্বারটা, তো শুদ্ধ হবে। এরপর দেখো আহোমদের উপাস্য দেবতাকে, এটা আবার ইতিহাসের 3 নম্বর পার্ট, তো 2025-এর এক্সামে কাছাড় ডিস্ট্রিক্টের সিলেবাসে নেই 3 নম্বর ইতিহাসের পার্টটা, ভূগোলের 3 নম্বর আছে, ইতিহাসে নেই, অন্য বিষয়ে থাকলে দেখে নিবি, এটা উত্তর হবে সোমদেব বা সোমদেব, ঠিক আছে, এটা আহোমদের উপাস্য দেবতা। এরপর দেখো কোন মূল প্রক্রিয়াটি আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোর সাথে জড়িত বা যা ভূ পরিবর্তন ঘটায়, তো আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোর সহিত জড়িত, এখন তুমি অপশন দেখবে তো ভূমিকম্প একটা আভ্যন্তরীণ, কারণ মাটির ভিতর থেকে মানে আভ্যন্তরীণ, আগ্নেয়গিরি মাটির ভিতর থেকে মানে আভ্যন্তরীণ, সমুদ্রের তরঙ্গ ভিতর থেকেই হচ্ছে, সমুদ্রের জল থেকে আভ্যন্তরীণ, তো সব আভ্যন্তরীণ। এখানে দেখো
চারটা কারেক্ট হবে। কেন জানো? কারণ বলেছে আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোর সাথে জড়িত যা ভূভাবে পরিবর্তন ঘটায়। তো ডাইরেক্ট আভ্যন্তরীণ প্রক্রিয়া বলেনি, তার সঙ্গে জড়িত যা ভূভাবে পরিবর্তন ঘটায়, মাটির পরিবর্তন ঘটায়, যেটা বলে ফলক বিবর্তন। ঠিক আছে, মাটি সরলে কোনো জায়গাতে এটাকে ফলক বিবর্তন বলতে পারো, প্লেট সরলে। দেখো ব্যাপারটা, এই ধরনের ভূভাগ শুভ্র মরুভূমিতে পাওয়া যায়। এগুলো বাতাসের অপঘর্ষণ শক্তির ফলে উচ্চভূমিতে শুরু হয়। এগুলো কি? তো যখনই বাতাসের অপঘর্ষণ শক্তির ফলে উচ্চভূমিতে শুরু হচ্ছে, এটাকে বলে ইনসেলবার্গ। কি হবে এটা? ইনসেলবার্গ। একটা প্রশ্ন আসে যে ইনসেলবার্গ কি, ওইটা তোমরা শিখে নিবে সংজ্ঞাটা। এরপর দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। শুদ্ধটা বলছে মোর্চা সরকার গঠিত হয় পরিস্থিতি এবং সময়ের প্রয়োজন মেনে। এটি কথা, যদি পরিস্থিতি লাগে কোনো সরকার বনে না, তখন মোর্চা সরকার কয়েকটা দল মিলে একসঙ্গে সরকার গঠন করে, মোর্চা সরকার। ঠিক আছে, এরপর দেখো, বর্তমান সময়ে রাজনৈতিক স্থিরতা এবং সময়ের অপচয় প্রতিরোধ করার জন্য মোর্চা সরকার অপরিহার্য। এখন মোর্চা সরকারটা কি খুব দরকারি, যেটা সময়ের প্রতিরোধ, অপচয়, সময় যেন ওয়েস্ট না হয় এর জন্য। তো এটাও ঠিকই হতে পারে যে সময় যদি বেশি দিন হয়, যদি কোনো সরকার না বনে, তখন অসুবিধা হয় দেশে। তো সময়ের অপচয় প্রতিরোধ করার জন্য এটা দরকার আছে। তো এখানে দুটোটাই শুদ্ধ হবে। ঠিক আছে, দেখো উক্তি উ এবং কারণ ক দুটো শুদ্ধ, এবং উ এর শুদ্ধ বিশ্লেষণ আছে। ঠিক আছে, তো অপশন নাম্বার সিটা হবে। আর সেখানে অপশনটা তারা কি দিয়েছে দেখো তো, দুটোই শুদ্ধ। এটা শুদ্ধ বিশ্লেষণ নয়, শুদ্ধ বিশ্লেষণ নয়, মানে একটা হয়তো শুদ্ধ বিশ্লেষণ হয় অ্যাকচুয়ালি। তো এখানে একটা অপশন দিয়ে তারা হয়তো ভুল করেছে। ঠিক আছে, এখন দেখো দুটোই শুদ্ধ হবে অ্যাকচুয়ালি। এরপর দেখো, আহোম রাজ্যের কোন রাজার শাসনকালে বরগুড়া পট্টি? আবার আহোম, তোমার ইতিহাসে 3 নম্বর পাঠে শিখেছে। তো ডাইরেক্ট উত্তর বলছি, বরগুড়া পট্টি হয়েছিল প্রতাপ সিংহের জন্য। প্রতাপ সিংহের জন্য বরগুড়া পদ তৈরি করা হয়েছিল। এরপর দেখো, নিচে দেওয়া তালিকা থেকে, এটাও 3 নম্বর ইতিহাসের পাঠ, যেটা তোমাদের ফেলে 2025 নাই। বিদ্রোহগুলোর নাম বেছে নাও কাছাড় ডিস্ট্রিক্টে, যারা অন্য ডিস্ট্রিক্টে তোমরা যদি থাকো বলবে, তোমরা থাকলে ভালো কথা, তোমরা দেখে নিও। নিচে দেওয়া তালিকা থেকে বিদ্রোহগুলোর নাম বেছে নাও যেগুলো গরিনাথ সিংহের সময় আহোম রাজ্যের শান্তি বিনষ্ট করেছিল। তো কোন কোন বিদ্রোহ মানে গরিনাথ সিংহের আমলে হয়েছিল, বেসিক্যালি এটা জিজ্ঞাসা করছে। তো এখানে তুমি অপশন দেখবে তো তিনটা অপশন আছে, সব অপশনে মানে একটা বাদ দেওয়া হবে। এখানে 1 2 3 4 মধ্যে একটা বাদ দিতে হবে। তো এখানে আমরা কৃষ্ণনারায়ণ বিদ্রোহটা বাদ দিব। তো মহামারিয়া, হরদত্ত আর বৈরাগী রাজা, এই 3টা আনসার হবে। না, এখানে সরি, এখানে হরদত্তটা আমরা বাদ দিব, মহামারিয়া, কৃষ্ণনারায়ণ আর এটা ত্যাগ করবো, মানে 1 3 আর 4। তো 1 3 4 কোন অপশনে আছে দেখো তো। তো 1 3 4 কোন অপশনে আমার মনে হয় না নেই এখানে। ঠিক আছে, 1 3 4 কোন অপশন আছে নাকি দেখো তো। 1 আছে, 4 আছে, কিন্তু 3 নেই, এমন অপশন আছে কোনোটাতে। 1 আছে, 3 আছে, 4 নেই। ঠিক আছে, তো এখানে হরদত্তের বিদ্রোহটা বাদ দিলে হয়ে যাবে আই থিঙ্ক। দেখো 1 3 আর 4। ঠিক আছে, 1 3 4 কোনো অপশনে যদি থাকে, নাহলে তুমি হরদত্তটা বাদ দিয়ে দাও আর বাকি 3টা দাও। তো 1 3 আর 1 2 আর 1 2 আর 4 দেখো তো কোন অপশন আছে। 1 2 4 এই প্রথমটাতে আছে, প্রথমটাই হবে। আমি কৃষ্ণনারায়ণটা বাদ দিলাম। ঠিক আছে, এটা আমি 100% জানছি না, একটু অসুবিধা আছে। এখানে জানা আছে যে এই দুইটা আছে, মহামারী আর এটা আছে, কিন্তু এই দুইটার মধ্যে আমার একটু কনফিউশন আছে। তো তোমরা এটা দেখবে। এখন দেখো, যখন বাতাসের গতিবেগ ড্যাশ নট, গাছপালা জুড়ে নড়ে। তো যখন বাতাসের গতিবেগ 28 থেকে 33 নট, ঠিক আছে, কত 28 থেকে 33 নটের ভিতরে থাকে। নট হচ্ছে বাতাসের গতিবেগ মাপার যন্ত্র। ঠিক আছে, একক। তো 28 থেকে 33 থাকলে এটা গাছপালা জুড়ে নড়ে, এটা হবে। এরপর দেখো, বহিঃক্রান্তীয় ঘূর্ণিবাতাস ইংরেজি বর্ণমালা কোন অক্ষরের মতন দেখতে হয়? তো বহিঃক্রান্তীয় ঘূর্ণিবাতাস ইংরেজি বর্ণমালার ভি অক্ষরের মতো হয়, ভি অক্ষরের মতো বহিঃক্রান্তীয় ঘূর্ণিবাতাস। এবার দেখো, প্রতি 900 ফুট উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ড্যাশ হ্রাস পায়। তো 900 ফুট বাড়লে বায়ুর চাপ 34 মিলিবার বা 1 ইঞ্চি, 34 মিলিবার বা 1 ইঞ্চি হ্রাস পায়। ঠিক আছে, মনে রাখবে এটাও। এরপর দেখো, সব বস্তুর দাম কেন হয়, মানে বস্তুর দামটা কেন বেশি হয়? কারণ এই অপশন বিটা কারেক্ট হবে, বস্তুর চাহিদা থেকে যোগান কম। এর মানে তোমার মার্কেটে তোমার অনেক জিনিস ডিমান্ড আছে, চাহিদা মানে কি ডিমান্ড, ঠিক আছে, সাপ্লাই। আর যোগান, দেখো ডিমান্ড মানে চাহিদা, আর যোগান মানে সাপ্লাই, মানে যত দরকার এটা মার্কেটে তোমার মাল আসছে না আর মানুষ খুব খুঁজছে, তখন কি হবে, জিনিসের দাম বাড়ে যাবে, তারাও চান্স পাবে যারা পাইকারি আছে। ঠিক আছে, তো এটা হবে, বস্তুর দাম কেন হয়, এটা হবে বস্তুর চাহিদা থেকে যোগান কম হয়। যোগান মানে যেটা জিনিস আসার এটা কম আর চাহিদা বেশি। এরপর দেখো, লাস্ট অপশন এখানে আছে, অসমের জনবিল মেলা যেখানে হয় সেখানে বিনিময় প্রথা প্রচলন আছে। এটা কোন জেলায় অবস্থিত? তো মরিগাঁও জেলা হবে। জনবিল মেলা কোন জেলা হয়? এটা বিনিময় প্রথা এখানে আছে, মানে জিনিসের বদলে জিনিস নেওয়া, যেটা বললাম। একটা আমরা দেখেছিলাম প্রশ্ন, ফটো ছিল, ঠিক আছে, মাছের বদলে কিছু জিনিস ছিল, ওইটাই। তো এটা মরিগাঁও জেলায় হয়। ঠিক আছে, মরিগাঁও জেলায় হয় বিনিময় প্রথা। আরো কিছু প্রশ্ন আছে। 2023 প্রশ্নটা আমি তোমায় করেছি কাছাড় ডিস্ট্রিক্টের সমাজ বিজ্ঞানের। ভাস্কর ডা গামা ভারতবর্ষে প্রথম কোথায় উপস্থিত হয়েছিলেন? তো কালিকট বন্দরে। ঠিক আছে, কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল 1498 সালে। কত সালে মনে রাখবে এটা? 1498 সালে। ভাস্কর ডা গামা কোথাকার নাবিক ছিলেন? তো পর্তুগিজ নাবিক ছিলেন, পর্তুগালের। ঠিক আছে,
এখন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপন করেছিল? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র আরামগাঁওয়ে স্থাপনা করেছিল। কোথায়? আরামগাঁওয়ে দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় করেছিল, তো প্রথম বাণিজ্য কেন্দ্রটি করেছিল মছলিপট্টম। এখানে বানানটা ভুল আছে, মলসিপট্টম বলেছে, এটা দন্তেশ্ব এখানে আসবে, আলস্কারে এইখানে যাবে, ঠিক আছে? মছলিপট্টম, মছলিপট্টমে দ্বিতীয়। তোমাকে বইয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তো তোমরা একটু আইডিয়া হয়ে যাবে। তোমরা ইতিহাস বইয়ের পেজ নাম্বার 5 নম্বরে দেখবে, দেখো এখানে লেখা আছে যে 1611 খ্রিস্টাব্দে গোলকুন্ডা রাজ্যের সুলতানের অনুমতি নিয়ে কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ব্রিটিশের ছিল, এটা মছলিপট্টমে একটি বাণিজ্য কেন্দ্র, এটা প্রথম ছিল। কত সালে? 1611 খ্রিস্টাব্দে, মনে রাখবে। আচ্ছা, মছলিপট্টম জায়গাটা কোন জায়গাতে আছে? তো এটা তোমার আন্ধ্রপ্রদেশে আছে, ঠিক আছে? কোন জায়গাতে আছে? আন্ধ্রপ্রদেশে। এছাড়াও তোমাদের দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র দেখবে তোমরা, দেখো আরামগাঁওয়ে বাণিজ্য কেন্দ্রটি, তো এটা হবে দ্বিতীয়, ঠিক আছে? এটা কত খ্রিস্টাব্দে? 1639। তো 1611 ছিল তোমাদের প্রথম বাণিজ্য কেন্দ্র মছলিপট্টনমে, আর সেকেন্ড ছিল 1639 সালে আরামগাঁওয়ে, ঠিক আছে? এটা মনে রাখবে। কার সঙ্গে চুক্তি করে এটা মনে রাখবো? আগেটা ছিল গোলকুন্ডা রাজ্যের সুলতানের অনুমতি নিয়ে, প্রথমটা যেটা ছিল, ঠিক আছে? মছলিপট্টমটা। আর 1639 চন্দ্রগিরি রাজার সঙ্গে চুক্তি করে, ঠিক আছে? মাদ্রাজে ছিল। আরামগাঁও কোথায়? মাদ্রাজে, ঠিক আছে? মনে রাখবে এর সঙ্গে। এরপর দেখো, হ্যাঁ, এটা আরেকটা জিনিস লেখা আছে, এই কেন্দ্রের নতুন নাম হয়েছিল ফোর্ট সেন্ট জর্জ, মানে আরামগাঁও বাণিজ্য কেন্দ্রটা পরে নাম হয়েছিল ফোর্ট সেন্ট জর্জ। এরপর দেখো তৃতীয় বাণিজ্য কেন্দ্রটা তোমরা দেখবে, তো কলকাতায় ছিল। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক নামে কোম্পানির কর্মকর্তা বঙ্গের নবাবের সঙ্গে চুক্তি করে, হ্যাঁ, 1200 টাকার খাজনার বিনিময়, ঠিক আছে, মাধ্যমে এইখানে কালীঘাট বা কলকাতায় এটা করেছিলেন, ঠিক আছে? কলকাতা বা কালীঘাটে, মানে কালীঘাটে কলকাতার এটা ছিল তৃতীয় বাণিজ্য কেন্দ্র, এটা তোমরা মনে রেখে নেবে। তো এইগুলো তোমরা মনে রাখবে। এক্সট্রা কেন দেখালাম, কারণ এক্সামে এটা প্রিভিয়াস ইয়ারটা আসবে এমন জরুরি না, এর আশেপাশে প্রশ্ন আসলে তোমরা করতে পারবে না, একটা এর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের গোড়াপত্তন কে করেছিলেন? নেক্সট প্রশ্ন। তো ভারতবর্ষে লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্বায়ত্ত শাসনের গোড়াপত্তন, এটা লর্ড রিপন হবে। আনসার কি হবে? লর্ড রিপন, মনে রাখবে। এরপরে দেখো সারে জাহাঁ সে আচ্ছা গানটি কার লেখা? তো এই গানটা হচ্ছে মোহাম্মদ ইকবালের লেখা। কার গানটা লেখা? গানটা হবে মোহাম্মদ ইকবাল। তিনি একটা উর্দু পত্রিকা ছিল যার নাম ছিল ইত্তেহাদ, এটা মনে রেখে নেবে। এটার মধ্যে এই গানটা লিখেছিলেন, প্রকাশ করেছিলেন, ঠিক আছে? এটা মনে রাখবে। দেখো তোমরা ইতিহাস বই পেজ নম্বর 27 দেখবে, উর্দু কবি মোহাম্মদ ইকবাল গানটি কবিতা ইত্তেহাদ নামে সাপ্তাহিক পত্রিকা, এটা সাপ্তাহিক পত্রিকা ছিল ইত্তেহাদ, এটা 16 আগস্ট 1904-এ প্রথম প্রকাশিত হয়। এটা মনে রাখবে যে সারে জাহাঁ যাচ্ছে, এটা প্রথম প্রকাশিত কত সালে? 1904 সালে প্রকাশ হয় প্রথমবার, ঠিক আছে? তো এগুলো মনে রাখবে। এরপরটা দেখো বলছে কার কার্যকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পেশোয়ার পর্যন্ত, আজকে আমরা পেয়েছিলাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আগে 1639 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ছিল। আর 1839 খ্রিস্টাব্দে, সরি, এটা তোমার কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আর এটা কলকাতা পর্যন্ত পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত এটা পেয়েছিলাম, এটা লর্ড ডালহৌসির কার্যকালে ছিল, ঠিক আছে? তোমরা যদি খেয়াল করেছো, আগের একটা বই দেখেছিলাম, লর্ড ডালহৌসি। এরপরে দেখো কলকাতায় কবে হিন্দু কলেজ স্থাপিত হয়? ভেরি ইম্পর্টেন্ট। তো কলকাতায় 1817 সালে হিন্দু কলেজ স্থাপিত হয়। এখন হিন্দু কলেজের বিষয় একটু জানার জন্য তোমরা বইয়ে চলো, তো বুঝবে। তোমরা ইতিহাস বইয়ে পেজ নাম্বার 30-তে পাবে যে ডেভিড হেয়ারের সঙ্গে মিলে, ঠিক আছে, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য, পাশ্চাত্য মানে বিদেশি শিক্ষা, পাশ্চাত্য মানে আমেরিকা, ব্রিটেন, এগুলো বিদেশি যেটা আছে ওদের ভাষা, শিক্ষা বিস্তারের জন্য ওদের শিক্ষা মানে ইংলিশ ভাষা। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। হিন্দু কোথায় ছিল? কলকাতায়। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে, যেটা আমি বলছিলাম, ঠিক আছে? অপশনে ছিল। কে কার সঙ্গে মিলে? ডেভিড হেয়ারের সঙ্গে মিলে। এখন কে ডেভিড হেয়ারের সঙ্গে মিলেছিলেন? তোমরা রাখবে ডেভিড হেয়ারের সঙ্গে রাজা রামমোহন রায়, ঠিক আছে? রাজা রামমোহন রায় ডেভিড হেয়ারের সঙ্গে মিলে এটা স্থাপনা করেছিলেন। আর এই কলেজে পরবর্তী, এটা মনে রাখবে সঙ্গে এক্সট্রা, এই কলেজই মানে যে প্রেসিডেন্সি কলেজের নাম, মানে কলকাতা হিন্দু কলেজের নাম ছিল 1817 খ্রিস্টাব্দে, এটা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নাম হয়েছিল। এটা মনে রাখবে যে হিন্দু কলেজের পরে নাম কি হয়েছিল? প্রেসিডেন্সি কলেজ। কত সালে হয়েছিল? 1855 সালে প্রেসিডেন্সি কলেজ। এর আগে 1817 সালে হিন্দু কলেজ নাম ছিল। তো এটা মনে রাখে নিবে, ঠিক আছে? এখানে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? এখানেও লেখা আছে। এরপরে আরেকটা জিনিস দেখো নিচে, এটাও মনে রাখার সঙ্গে সঙ্গে এক্সট্রা গুলা, যে প্রেসিডেন্সি কলেজ 2010 সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পর্যায়ে উন্নীত হয়। তো প্রথম 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ ছিল নাম, এরপরে 1855 হইলো আমরা এখন পেলাম প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে? এই যে প্রেসিডেন্সি কলেজ 1855 হলো 17 থেকে, আর 2010-এ গিয়ে এটা হয়ে গেল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঠিক আছে? এখানে সুভাষচন্দ্র বসু এই ইউনিভার্সিটিতে জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু ইত্যাদির মতো স্বাধীনতা সংগ্রামীরা পড়েছেন, এটা মনে রাখবে। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হবে অ্যানি বেসান্ত। কি হবে? অ্যানি বেসান্ত। এখন দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা একটু ঘুরে যদি বলি, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এখানে মহিলারা যদি ভারতীয় লাগাই দিই, ইন্ডিয়ান কে ছিল প্রথম মহিলা, তখন এটা হবে কিন্তু অপশন নাই, সরোজিনী নাইডু হবে। অপশন কি হবে? সরোজিনী নাইডু, যদি ভারতীয় মহিলা। আর যদি খালি মহিলা বলে, মানে এটা বিদেশি হতে পারে, তো এটা কংগ্রেসের প্রথম ছিল অ্যানি বেসান্ত।
ঠিক আছে, অ্যানি বেসান্ত 1917 সালে মহিলা সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য। ঠিক আছে, মানে 1885 সালে তো কংগ্রেস পার্টি স্থাপনা হয়েছিল, তো তিনি প্রথম মানে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন 1917 সালে, এটা মনে রেখে নেবে। এরপরে দেখো, কোন আহোম রাজা রাজত্বকালে মহামারী বিদ্রোহ হয়, এটা ইতিহাসের 3 নম্বর পার্ট আবার বলছি। ঠিক আছে, তো এটা হবে লক্ষ্মী সিংহের আমলে এটা আরম্ভ হয়েছিল, শেষ হয়েছিল কমলেশ্বর সিংহ। এরপরে দেখো, হোয়ার ইজ সল্ট প্রডিউস ইন আসাম, মানে আসামে কোথায় লবণ উৎপাদন হয়, তো এটা হবে সদিয়া। নাগাপাহাড় দুইটা ছিল, আমরা আগে পেয়েছিলাম, তো এটা সদিয়া হবে অপশন নাম্বার সিটা। এরপরে দেখো, মায়ামার সত্রের সত্রাধিকারী কোন সম্প্রদায় ছিলেন, তো এটা বৈষ্ণব সম্প্রদায় ছিলেন মায়ামার সত্রের, কিন্তু বৈষ্ণব সম্প্রদায় এখানে অপশনে নাই, তোমরা দেখবে, তো এর জন্য নান অফ দ্য কোনোটাই না হবে, ডি হবে। এরপরে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড ইনসেলবার্গ বিলং, ইনসেলবার্গ শব্দটি কোন ভাষার শব্দ, তো ইনসেলবার্গ শব্দটি হচ্ছে জার্মান ভাষার শব্দ। এখন ইনসেলবার্গ কি, তোমাকে এটা বইয়ে দেখাচ্ছি। সো দেখো, ভূগোল বই বার করলে পেজ নাম্বার 11 তোমরা দেখবে ইনসেলবার্গ এখানে লেখা আছে যে এরপরে মরুভূমিতে সাধারণভাবে চোখে পড়ে এমন ক্ষয়প্রাপ্ত অনুচ্চ পাহাড়গুলি হলো ইনসেলবার্গ। ঠিক আছে, তো ইনসেলবার্গ কি, এখান থেকে লিখে নিবে যে মরুভূমিতে সাধারণভাবে চোখে পড়ে এমন ক্ষয়প্রাপ্ত অনুচ্চ পাহাড়গুলো হলো ইনসেলবার্গ। এরপরে জার্মান ভাষা শব্দ ইনসেলবার্গের অর্থ কি, এটাও শিখে নিবে, দ্বীপের মতো একা একলা পাহাড় বা পর্বত। ঠিক আছে, এরপরে ইনসেলবার্গের সঙ্গে আরেকটা জিনিস আছে, ইয়ারদাং কি, এটাও আসতে পারে। তো ইয়ারদাং হলো এক ধরনের ভূভাগ যেখানে দীর্ঘ শিরা এবং অগভীর সুগভীর খাজের ক্রমান্বয়ে ঘটে। এগুলো জিনিস এখান থেকে একটু পড়বে তোমরা। একটা লাইন তোমরা দেখে নাও, পশ্চিম চীনের টারিম অববাহিকার, কোন জায়গায়, পশ্চিম চীনের টারিম অববাহিকার লপনুর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা, এক জায়গা ছিল এখানে বাসিন্দারা এই ধরনের ভূপ্রকৃতিকে বোঝাতে গিয়ে ইয়ারদাং শব্দটি ব্যবহার করেছিলেন। তো ইয়ারদাং শব্দটি এই অঞ্চলের মানুষরা ব্যবহার করেছিল। ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখবে ঝুরঝুরে পাথরের মতো, এটা ইয়ারদাং। এরপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি বাতাসের কার্য, তো এখানে 4টা অপশন দিয়েছে বাতাসের কার্য, বালিয়াড়ি, প্লাবনভূমি, হিমবাহ শৃঙ্গ, বালুচর। তো এখানে তোমরা দেখবে তো এটা বালিয়াড়ি হবে, এটা বাতাসের কার্য, বাতাসের কার্যের মধ্যে বালিয়াড়ি আসবে, হিমবাহ এটা আসবে না, প্লাবনভূমি আসবে না, বালুচর আসবে না, তো বালিয়াড়ি আনসার হবে। ঠিক আছে, তো বাতাসের কি কি কার্য আছে, তো বাতাসের কার্য জানার জন্য তোমাদের ভূগোল বইয়ে পেজ নাম্বার 10 দেখো বাতাসের কার্যগুলো লেখা আছে, এটা পড়লে তোমরা অনেকটা এখানে শিখতে পারবে, বড় প্রশ্নের কাজ আসবে। এখন আমি সবটা ডিসকাস করবো না, কিন্তু দেখো বাতাসের কার্যের মধ্যে আমাদের বালিয়াড়ি ছিল, তো এই প্রশ্নে তোমাদের বালিয়াড়ি আছে, তো বালিয়াড়ি কাকে বলে এটাও শিখে নিবে, এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা শিখলে হয়ে যাবে। ঠিক আছে, অবনমন প্রক্রিয়ায় পরিবাহিত ধুলোবালির থেকে এখানে বলে পর্যন্ত। ঠিক আছে, তো বালিয়াড়ি বলে, বা তোমার যদি প্রশ্ন অবনমন থাকে, এটাও বাতাসের কার্য হবে। অবনমন কি এখানে আছে যে মরুপৃষ্ঠে বাতাস সহজেই ক্রিয়া করতে পারে, ধুলোবালি সমূহ অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, এইভাবে কোনো অঞ্চল থেকে ধুলোবালি উড়ে যাওয়াকে অবনমন বলে। তো এটাও তোমরা এখান থেকে শিখে নিবে। তারপরে দেখো, হিমবাহের গতিপথ দীর্ঘকার, প্রস্থে একে ড্যাশ আকৃতির মতো দেখায়। তো হিমবাহের গতিপথটা অনেক দীর্ঘ বড়, কিন্তু একে প্রস্থে, ঠিক আছে, ইউ আকৃতির মতো দেখায়, প্রস্থে ইউ আকৃতির মতো দেখায়, মনে রাখবে। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিবাতাসের প্রাচ্যের প্রশান্ত মহাসাগরের উপর ড্যাশ নামে পরিচিত। তো ক্রান্তীয় অঞ্চলের যেটা ঘূর্ণিবাতাস, এটা প্রাচ্যের প্রশান্ত মহাসাগরে কি নামে পরিচিত, তো এটা হবে টাইফুন নামে পরিচিত। এখন কিছু বাতাসের নাম আছে যেটা প্রায় ক্রান্তীয় অঞ্চলে আছে, এগুলো বাতাসের নাম থেকে আসতে পারে, তো এটা দেখে নাও। ভূগোল বইয়ে তোমরা পেজ নাম্বার 45 দেখবে এই লাইনটা, যে প্রাচ্যের মানে পূর্ব দিকের, প্রাচ্য মানে পূর্ব দিকের প্রশান্ত মহাসাগরের উপঅঞ্চলে টাইফুন, এটা প্রশ্ন ছিল আমাদের, প্রশান্ত উপসাগর অঞ্চলের নাম কি, বাতাস টাইফুন। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অঞ্চলে বাতাসের নামটা মনে রাখবে হারিকেনটা পশ্চিম ভারতীয়, এটা ইরানি আসতে পারে, তোমরা সবটাই পড়ে নিয়ে ভালোটিকে। ভারত মহাসাগরীয় অঞ্চলে বাতাসটাকে সাইক্লোন বলে, ভারত মহাসাগরীয় অঞ্চলে। অসমে যদি হয় এটা বাতাসটাকে বলে বরদইচিলা। এবং অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে, কোন উপকূলে আর কোথায় মনে রাখবে, অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে উইলি নামে পরিচিত। তো এখানে 4-5টা বাতাস দিয়েছে, প্রত্যেকটা তোমরা মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় সাম্যবাদী দলের জন্ম হয় কোন সালে, তো ভারতীয় সাম্যবাদী দলের জন্ম হয়েছিল 1924 সালে। 1924 সালে ভারতীয় সাম্যবাদী দল জন্ম হয়। আর এই সাম্যবাদী দলের আদর্শ যেটা ছিল, এটা কার্ল মার্কস দিয়েছিলেন, এটা মনে রাখবে।